বাংলাদেশে ইসলামী রাজনীতির ভবিষ্যৎটা আগামী দিনে খুব বেশি সহজ নয়। জামায়াত, বিএনপি এবং আওয়ামী লীগ এই তিন শক্তির মধ্যে দাঁড়িয়ে আগামী দিনে ইসলামী রাজনৈতিক শক্তির জন্য খুব বেশি কঠিন সময় আসতেছে এবং এই শক্তি মোকাবেলায় ইসলামী সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাতে হবে। সেই কঠিন পরিস্থিতি মোকাবেলায় আপনি প্রস্তুত তো? জামায়াতের রাজনীতি আগামীতে খুব বেশি কঠিন হতে যাচ্ছে এবং এই কঠিন হওয়ার পিছনে আমি মনে করি সবচেয়ে বেশি অবদান রাখতে পারে ইসলামপন্থীরাই। আপনাকে একটা কথা মনে রাখতে হবে, জামায়াতের রাজনীতি ভূখণ্ডে কঠিন হওয়ার অর্থ হলো ইসলামী সংগঠনগুলো ইসলামের শক্তির আগামী দিনের সামনের পরিস্থিতি কঠিন হয়ে যাওয়া। এই মুহূর্তে বাংলাদেশের ইসলামপন্থীরা রয়েছে উভয় সংকটে। তারা না বিশ্বাস করতে পারতেছে এনপিসিকে, না বিশ্বাস করতে পারবে বিএনপিকে। একমাত্র তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া এই মুহূর্তে তাদের সংকট দিনের পর দিন আরও বাড়তে থাকবে। আপনি একবার বিএনপির তৃণমূলের অবস্থার দিকে লক্ষ্য করুন। বিএনপির হাইকমান্ড যদি বিএনপির তৃণমূলকে কন্ট্রোল না করতে পারে, স্পষ্ট বোঝা যায় বিএনপি যদি গভর্নমেন্ট বা সরকার গঠন করে তাহলে আগামী দিনে বাংলাদেশে এক ভয়াবহ সামাজিক অবক্ষয়ের ঘটনা ঘটবে। বিশ্ব রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিএনপির বিগত সময়ের জাতীয়তাবাদের রাজনীতি আর বর্তমানের রাজনীতি কিন্তু এক নয় এবং এক পরিস্থিতির মধ্যে নেই। যদি পূর্বের প্রেক্ষাপটের দিকে আমরা তাকাই তাহলে ইসলামপন্থীদের জন্য বিগত সময়ে সবচেয়ে সেফ জোন এবং আস্থার জায়গা ছিল বিএনপি, কিন্তু বর্তমানে এরকম চিন্তা করা ইসলামপন্থীদের জন্য বিএনপিকে অভিভাবক এবং আস্থার জায়গাটা মনে করাটা হবে অন্যতম একটি আত্মঘাতী সিদ্ধান্ত। সত্যি বলতে এই ভূখণ্ডের রাজনীতি ক্রমশ বড় কঠিন থেকে কঠিনতর হচ্ছে, আর ঠিক এই মুহূর্তে কোনো উপায় নেই ইসলামের শক্তিগুলোর ঐক্যবদ্ধ হওয়া ছাড়া। আপনি এই মুহূর্তে বিএনপির বাইরে যাদেরকে সমর্থন করবেন ভাবছেন, কিন্তু দেখেন ঠিক তারাই একটু সুযোগ পেলেই বড় বড় ইসলাম বিরোধী কাজ করতে তারা প্রস্তুত হয়ে যায়। আবার যদি আপনি বিএনপিকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনাকে দুটি বিষয় মাথায় রাখতে হবে। এর প্রথমটি হচ্ছে, বিএনপি কি পূর্বের মতো জাতীয়তাবাদী রাজনীতির উপর টিকে থাকবে, নাকি বিদেশি শক্তির সাথে হাত মিলিয়ে ভিন্ন ধারা রাজনীতিতে প্রবেশ করবে? আরেকটি বড় চিন্তার কারণ হলো বিএনপির নিজস্ব কর্মী বাহিনী, যারা ইতিমধ্যে তাদের চেহারাগুলো স্পষ্ট করেছে যে ভবিষ্যতে বিএনপি কখনো ক্ষমতায় আসলে এরা কি পরিমাণ সামাজিক অবক্ষয় এদেশে সংগঠিত করবে। টোটাল কথা হচ্ছে, বৈশ্বিক এবং লোকাল পরিস্থিতি সব কিছু বিশ্লেষণ করলে বোঝা যায় বিএনপি কিংবা আওয়ামী লীগ অথবা বর্তমান সময়ের উদীয়মান রাজনৈতিক সংগঠন এনসিপি এই সংগঠনগুলোর সাথে শরিয়া প্রতিষ্ঠাকারী প্রত্যেকটি ইসলামী সংগঠনের সাথে সংঘর্ষ অনিবার্য এবং এটি হবেই। আর আমি এই কঠিনতম পরিস্থিতির সামনে দাঁড়িয়ে সবচেয়ে বেশি আতঙ্কিত এবং ভয় পাচ্ছি ইসলামপন্থীদেরকে নিয়ে। আর এই আতঙ্কিত হওয়ার কারণ কি তা আপনাদেরকে বলছি। এই মুহূর্তে আমাদের সর্বপ্রথম দায়িত্ব কর্তব্য ছিল দল হিসাবে আওয়ামী ফ্যাসিস্ট যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তা দল হিসাবে তাদেরকে বিচারের আওতায় আনা এবং বিচারের সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা, এবং আওয়ামী লীগ এবং তার স্থানীয় সংগঠনের সাথে যুক্ত যেসব ব্যক্তিরা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের দ্রুত সম্ভব বিচার নিশ্চিত করা। কিন্তু হতাশাজনক ব্যাপার হলো অন্তর্বর্তী সরকার এই বিষয়গুলোতে কেন জানি খুব বেশি স্লো কাজ করতেছে এবং দৃশ্যমান কোনো অগ্রগতি আসলে স্পষ্ট আমরা দেখতে পাইনি। তবে এখনও ঠিক সময় শেষ হয়নি। ইসলামী শক্তিগুলো যদি ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা করে, আন্দোলন করে, তবে অবশ্যই আওয়ামী লীগ এবং এর সাথে জড়িত সকল ফ্যাসিস্ট যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের বিচার কাজ সম্পূর্ণ করা সম্ভব। মনে রাখবেন, গাজওয়াতুল হিন্দ যেহেতু এই ভূখণ্ডের সবচেয়ে বড় বাস্তবতা, তাই অবশ্যই গাজওয়াতুল হিন্দ অর্থাৎ ভারতের অগ্রগামী বাহিনী আওয়ামী লীগের বিষয়ে কোনো ছাড় নেই। তাদের বিচার অবশ্যই বাস্তবায়ন করতে হবে, এটি সময়ের দাবি এবং এটা এই দেশের সার্বভৌমত্বের দাবি। আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর আমাদের যে বিষয়গুলোর দিকে মনোযোগ দেওয়া উচিত ছিল তা হচ্ছে অন্তর্বর্তী সরকার সংস্কারমূলক কাজগুলো শেষ করার পরই নির্বাচনের রোডম্যাপ নিয়ে কাজ করা। বর্তমান সরকারকে আবার খুব বেশি সময় দেওয়াটা অনেক বড় বিপজ্জনক হবে, কারণ উপদেষ্টা মণ্ডলীতে বসে আছে চিহ্নিত কিছু ইসলাম বিদ্বেষী। অতএব আগামীতে যেহেতু নির্বাচন হবে, সেক্ষেত্রে বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ডের উপর বিশ্লেষণ করে ইসলামপন্থী দলগুলোকে সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপির কর্মকাণ্ডের আলোকে পরিকল্পনা সাজাতে হবে।
কয়েকটি বিষয় আমাদের ফোকাস করা উচিত। এর মধ্যে অন্যতম হলো বিএনপি যদিও বা ক্ষমতায় আসে, সেক্ষেত্রে একক সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে যেন বিএনপি সংশোধন না যায়, সেক্ষেত্রে আমাদেরকে সর্বোচ্চ প্রস্তুতি এবং প্রচেষ্টা চালাতে হবে। আর ঠিক এই মুহূর্তে এই কাজটিকে সবচেয়ে বেশি কঠিন করে তুলছেন আমাদের মূলধারার কিছু দিনী ভাইয়েরা, যারা বিগত সময়ে গণতন্ত্রকে হারাম বলে ভোট দেয়া থেকে বিরত থেকেছেন। এরপর রাষ্ট্র ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ নামক নির্ভেজাল জাহেলিয়াত। তাহলে এবারও কি সেম কাজ হবে? এরপর বিএনপি ক্ষমতায় আসবে, আর বিএনপি ক্ষমতায় আসার পর কি হবে তা কি আর ব্যাখ্যা করার প্রয়োজন আছে? গণতন্ত্র কুফরি মতবাদ এবং হারাম, এটি কিয়ামত পর্যন্ত হারাম হিসাবেই থাকবে। কিন্তু এই মুহূর্তে গণতান্ত্রিক নির্বাচনের বাইরে গিয়ে অন্য কিছু করার কি সুযোগ আছে? আপনি কিভাবে গণতন্ত্রকে নিষিদ্ধ করবেন? এই গণতন্ত্র প্রতিষ্ঠা কি উপমহাদেশে জামায়াত করেছে, নাকি হেফাজত করেছে, নাকি অন্য ইসলামী দলগুলো করেছে? এটা তো অলরেডি প্রতিষ্ঠাই আছে। আপনাকে অবশ্যই সিস্টেমের মধ্যে ঢুকেই সিস্টেমকে পরিবর্তন করতে হবে। আর এই কাজগুলো করার জন্য আপনার যথেষ্ট পরিমাণ সময় এবং যথেষ্ট শক্তির প্রয়োজন, যার কোনোটি এখন আমাদের কাছে নেই। এখন আমি সেই ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যারা কথায় কথায় জামাতকে গণতন্ত্র দিয়ে ট্যাগ দেন। আমি আপনাদেরকে বলি যে আমাদের কখনো কোনো নেতা কি বলেছে গণতন্ত্র দিয়ে শরিয়া কায়েম সম্ভব, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব? প্রিয় ভাই আমার, এখানে অবশ্য আপনাকে এই ভূখণ্ডের বাস্তবতা বুঝতে হবে। আপনাকে মনে রাখতে হবে এই ভূখণ্ডটি বাংলাদেশ, যে ভূখণ্ডে 1971 সালে ইসলাম শক্তিরা বড় পরাজয় বরণ করেছে। আরেকটি প্রশ্ন হলো, জামায়াত সংসদে গিয়ে কি ইসলাম বিরোধী কাজ করেছে তার একটা মূল্যায়ন হওয়া উচিত, এবং সংসদে যাওয়ার পর ইসলামের পক্ষে জামায়াত কি কাজ করেছে তারও একটা মূল্যায়ন হওয়া উচিত, এবং তা সময়ের দাবি। এক্ষেত্রে জামায়াতের উচিত হচ্ছে আমাদের সেসব মূলধারা ভাইদের সাথে বসা, আলোচনা করা, টেবিল বৈঠক করা, এবং জামাতকে মনে রাখা উচিত বর্তমানে গণতন্ত্র বিরোধী, আমি নিজেও গণতন্ত্রের বিরোধী একজন মানুষ। আমি বিশ্বাস করি গণতন্ত্র দিয়ে কখনো শরিয়া কায়েম সম্ভব নয়, কিন্তু বাংলাদেশের নির্বাচন এবং এই ভূখণ্ডে বিবেচনা, আপনাদের পরিকল্পনা, আপনাদের প্রস্তুতি নিয়ে আপনারা সেসব ভাইদের সাথে আলোচনা করুন, তাদেরকে বোঝানোর চেষ্টা করুন। মনে রাখবেন তাদের সংখ্যাটা কিন্তু খুব বেশি কম নয়, এই সংখ্যাটা অনেক বেশি। দ্বিতীয়ত, যেসব ইসলামী সংগঠনগুলো তুলনামূলকভাবে দুর্বল, বিশেষ করে চরমনাই সহ সমমান ইসলামী দলগুলো, যারা যেসব আসনে বিজয়ী হওয়ার সম্ভাবনা একেবারে কম, তারা সেসব আসনে জামাতকে সহযোগিতা করা উচিত। এবং জামাতের উচিত যেসব আসনগুলোতে চরমনাই এবং সমপরিমাণ ইসলামী সংগঠনগুলো মজবুত অবস্থায় আছে, সেক্ষেত্রে ইসলামী শক্তির ঐক্যের জন্য জামায়াতকে কিছু সিট স্যাক্রিফাইস করা, এবং এটি করতে পারলে তুলনামূলক ইসলামের শক্তির ঐক্যবদ্ধের প্রচেষ্টার কারণে একটা ভালো সিনারি কিন্তু আসতে পারে। চরমনাই, খেলাফত মজলিস, হেফাজত, নেজামে ইসলাম, জমিয়ত ইসলাম সহ সকল দলকে এই মুহূর্তে উচিত জামায়াতের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়া। যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে সামনের পরিস্থিতি কিন্তু অনেক বেশি কঠিন হবে। যদি ঐক্যবদ্ধ হওয়া যায়, সেক্ষেত্রে আশা করা যায় ইসলামের শক্তি ক্ষমতায় আসতেও পারে ইনশাআল্লাহ। মনে রাখবেন, এই বাংলার আপামর জনতা, গরিব মেহনতি মানুষগুলো ইসলাম প্রিয়, ইসলামকে ভালোবাসে। আর যখন ইসলামের শক্তিগুলো, পাঞ্জাবি পরা, জুব্বা পরা, টুপি পরা মানুষগুলো যখন ইসলামের শক্তির দিকে ঐক্যবদ্ধভাবে ভোট চাইবে, এক ব্যালট বক্সের দিকে ভোট চাইবে, তখন বিএনপি 1000 টাকা দিলেও সেই গরিব মেহনতি মানুষগুলোর ভোট তাদের ব্যালট বক্সে নিতে পারবে না। এক্ষেত্রে ইসলামিক ব্যালট বক্সে এক বিপ্লব ঘটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি ঐক্যবদ্ধ হবে, নাকি পুনরায় আওয়ামী লীগ যেভাবে নির্যাতন করেছে বিএনপির হাতে সেভাবে নির্যাতিত হবেন? শেষ কথা বলি, নির্বাচনের বাহিরে গিয়ে এই মুহূর্তে যদি কোনো বিপ্লব করা সম্ভব হয়, তবে অবশ্যই আপনারা সেই বিপ্লবের এজেন্ডা প্রকাশ করুন। অবশ্যই সেটা যদি যথাযথ হয়, জামায়াত অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবে। তবে মনে রাখবেন, সশস্ত্র পদ্ধতিতে, সশস্ত্র বিপ্লবের মাধ্যমে এই মুহূর্তে বিপ্লব সংগঠিত করার সময় এখনও আসেনি। দিগন্তে কালো মেঘ জমেছে, হয়তো এই মেঘ সরে গিয়ে সূর্যের সোনালি আলো প্রকাশিত হবে, না হয় দীর্ঘ অন্ধকারে ডুবে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করুন। লোকাল এবং আন্তর্জাতিক সব বিষয়ে আপনারা জুলুমের শিকার হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুদরতি মদত দান করুন, জালিমের জুলুম থেকে হেফাজত করুন, এবং আমাদেরকে সত্য বুঝে সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামী শক্তির উত্থান করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। কথা হবে পরবর্তী কোনো আলোচনায়।